পৃথিবীতে নাকি বিশাল আকারের উল্কাপিণ্ড এসে পড়বে এমন খবর হঠাৎ বিভিন্ন মিডিয়াতে বেশ প্রচার করা হচ্ছে। আর এই সময় একদল ট্যুরিস্ট মজা নিতে সমুদ্রের মাঝে ঘুরতে চায়। তারা তখন পাহাড়ের সমান সুনামির মধ্যে পড়ে এবং ফেসে যায় এক ভয়ানক অজানা দ্বীপে, যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। এবার এই মানুষগুলো জীবনের সাথে কি করতে চলেছে, এমন টান টান লোমহর্ষক সার্ভাইভাল মুভি এক্সপ্লেন নিয়ে হন্টিং সিনেপ্লেক্স প্রেজেন্টস দ্য আইল্যান্ড। গল্পের শুরুতে আমরা জিন নামের একটা লোককে দেখতে পাই। জিন একজন চাকুরিজীবী। আজকে তার অফিস থেকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছে, কিন্তু জিনের গাড়িতে প্রবলেম থাকায় সে সময় মতো পৌঁছাতে পারে না। তাই বাধ্য হয়ে চলন্ত গাড়ির পেছনে দৌড়ে অবশেষে তাকে বাসে উঠতে হয়। একটু পরেই বাসটা সমতল থেকে পানিতে নেমে যায়। আসলে এই বাসটা ছিল অত্যাধুনিক টেকনোলজির বাস, যেটা স্থলপথের পাশাপাশি জলপথেও চলে। এদিকে জিনের মোবাইলে হঠাৎ একটা মেসেজ আসে। সেটি দেখে জিন বেশ খুশি হয়ে যায়, কারণ সে লটারিতে $60 মিলিয়ন জিতেছিল। এরপর আমাদেরকে জিনের ভাই জিনকে দেখানো হয়। সবাই বেশ মজা করছিল। এ সময় বাসের ড্রাইভার ড্রেক হঠাৎ ঢেউ ঢেউ বলে চিৎকার করে উঠে। বাসের সামনের দিকে তাকিয়ে সকল যাত্রীদের চোখ কপালে উঠে, কারণ তারা যা দেখতে পাচ্ছিল এটা কোনো সাধারণ ঢেউ ছিল না। আসলে এটা ছিল পর্বত সমান বিশাল একটা জলোচ্ছ্বাস, যেখানে সমুদ্রে থাকা একটা বড় জাহাজ ডোবা অবস্থায় ছিল। বাসের ভেতরে থাকা সকলে লাইফ জ্যাকেট পরে বসে থাকে এবং নিজেদের আসন্ন মৃত্যুর প্রহর গুনতে থাকে। তবে মাজিন এত বড় বিপদে পড়েও তার লটারির টিকিটটা আগলে রাখার চেষ্টা করে। এরপর দেখা যায় বিশাল সেই ঢেউয়ের কাছে জাহাজটি আর টিকতে না পেরে অবশেষে আগুন লেগে যায়। এক পর্যায়ে পাহাড় সমপরিমাণ সেই ঢেউয়ের ভেতরে তাদের বাসটি ঢুকে পড়ে। তখন সমুদ্রের নিচে থাকা সবগুলো প্রাণীকে অনেক বড় দেখাচ্ছিল। কোনো রকমে ঢেউটা পার করতেই বাসটা সমুদ্রের আরো গভীরে চলে যায়। এরপর আমরা দেখি তাদের বাসটা সমুদ্রের তীরবর্তী কোনো এক অজানা দ্বীপে দাঁড়িয়ে রয়েছে। দেখা যায় এই বিপর্যয়ের মধ্যেও জিন তার বইটি আগলে রাখে, যেটির ভেতরে লটারির টিকিটটি ছিল। সে এই অজানা দ্বীপে ঘুরে সব যাত্রীদের খুঁজতে শুরু করে। এ সময় সে দেখতে পায় জঙ্গলে পাথরের নিচে একটা মেয়ের পা আটকে আছে। মেয়েটা হেল্পের জন্য চিৎকার করছে। জিন পাথর থেকে মেয়েটার পা বের করে তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর রাতের বেলা সকলে সেই অজানা দ্বীপের কোনো একটা গুহায় আশ্রয় নেয়। পরের দিন তারা বাসের ড্রাইভার ড্রেককে খুঁজে পায়। তাকে দেখে সকলেই কিছুটা আশার আলো পায়। যেহেতু ড্রেক ছিল তাদের ট্যুর গাইড, তাই সে জানে অজানা এই দ্বীপ থেকে কিভাবে বের হওয়া যাবে। ড্রেক জানায় সে কিছু খাবার ও পানি খুঁজে পেয়েছে, যেগুলো খেয়ে তারা এখানে কিছুদিন বাঁচতে পারবে। কেননা এই দ্বীপের ভেতরে শুধু পাথর আর ঘন জঙ্গল ছাড়া কিছুই নেই, এমনকি মোবাইল নেটওয়ার্কও কাজ করে না। তখন সেখানে প্রফেসর নামের একজন ব্যক্তি সবাইকে জানায় এই সবকিছু উল্কাপিণ্ডের প্রভাবে হচ্ছে। কেননা নাসার তথ্য অনুযায়ী এই উল্কাপিণ্ড যখন পৃথিবীতে প্রথম আছড়ে পড়বে, তখন সুনামির মতো বড় জলোচ্ছ্বাস সমুদ্রে দেখা যাবে। এতে করে মানবজাতি ধ্বংস হয়ে যাবে। পরের দিন সকালবেলা তারা ড্রেকের খুঁজে পাওয়া ফল নেয়ার জন্য জঙ্গলে যায়। এভাবে 6 দিন কেটে যায়। সবাই দ্বীপ থেকে বের হওয়ার জন্য চেষ্টা করে, তবে তারা ব্যর্থ হচ্ছিল। দেখা যায় সবাই খাবারের জন্য প্রাচীন যুগের মানুষের মতো ঝগড়া মারামারি করছে। আসলে ক্ষুধার জ্বালা এতটাই ভয়ানক যে মানুষ একে অপরকে খুন করে মেরে ফেলতে পারে। এরপর বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা আবারও গুহার ভেতরেই আশ্রয় নেয়। তখন সবাই মিলে ডিসকাস করে এবং বলে, আমরা নিজেদের মধ্যে মারামারি করে কোনো লাভ হবে না, তার চেয়ে আমরা একটা টিমের মতো কাজ করি এবং আমাদের লিডার হিসেবে একজনকে বেছে নেওয়া উচিত। আমরা সকলেই তার কথা মতো চলবো। হয়তো এটাই হবে অজানা এই দ্বীপ থেকে বের হওয়ার একমাত্র উপায়। তখন দুজন ড্রেককে তাদের লিডার হিসেবে প্রস্তাব করে, কারণ সে এই আইল্যান্ডের বড় বড় গাছগুলোতে উঠে দ্রুত ফল পাড়তে পারে। কিন্তু লিডার হওয়ার জন্য তাকে সবকিছু দেখতে হবে। দেখা যায় বেঁচে থাকার জন্য তারা নিজেদেরকে মানিয়ে নেয়ার চেষ্টা করে। এভাবে 11 দিন কেটে যায়। 11 দিন পর জিন ফিরে আসে। তখন শান তাকে কিছু খাবার দেয়। আসলে শান ছিল সেই মেয়েটা
যাকে জিন সেই দিন রেস্কিউ করে গুহায় নিয়ে এসেছিল। দেখা যায় ড্রেক টিমের লিডার হওয়ার পর থেকে তার হাবভাব পুরোপুরি বদলে যায়। সে ভাবে তার অনুমতি ছাড়া কেউ এখানে শ্বাস নিতেও পারবে না। এমনকি সে গরম পাত্রের ভেতরে জিনের মুখ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। রাতের বেলায় ঠান্ডায় ড্রেক জিনকে গাছের সাথে উল্টা ঝুলিয়ে দেয়। পরের দিন জিনকে বাঁচিয়ে নেয় এবং তারা একটা ভেলা তৈরি করে পানিতে চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা সমুদ্রে কোনো একটা মৃত প্রাণীকে ভাসতে দেখে, যেটি দেখে জিন কিছুটা ভয় পেয়ে যায়। তারা আবার আইল্যান্ডে ফিরে যায়। তারা দ্বীপ থেকে পালানোর কারণে ড্রেক তাদেরকে মারতে শুরু করে। এভাবে 60 দিন কেটে যায়। দেখা যায় দ্বীপে আটকা পড়া সবাই নিজেদেরকে মানিয়ে নেয়, কারণ তারা বুঝতে পেরে যায় এই আইল্যান্ড থেকে কেউ তাদেরকে বাঁচাতে আসবে না। এদিকে জিন ও তার ভাই পরিত্যক্ত একটা হেলিকপ্টারকে বেছে নেয় নিজেদের থাকার জন্য। কিন্তু জিন এখানেও লটারির আশা ছাড়েনি, তাই লটারি টাকা 90 দিনের মধ্যে তুলতে হবে। এভাবে দেখতে দেখতে 90তম দিন চলে আসে, অর্থাৎ আজকে জিনকে যেভাবেই হোক শহরে পৌঁছাতে হবে। যদি সে ব্যর্থ হয় তাহলে আর কোনোদিন লটারি টাকা পাবে না। এইসব কিছু ভাবতে ভাবতে জিন কিছুটা হতাশ হয়ে বসে থাকে। ঠিক সেই মুহূর্তে জিনের সামনে একটা মাছ চলে আসে এবং সেই মাছের সাথে বৃষ্টি পড়তে শুরু করে। দেখা যায় সৃষ্টিকর্তার কৃপায় আকাশ থেকে মাছের বৃষ্টি পড়ছে। যদিও ব্যাপারটা বেশ অদ্ভুত ছিল। যাই হোক, এবার তারা প্রথমে মাছ দিয়ে নিজেদের ক্ষুধা মেটায়। কিন্তু আইল্যান্ডে আসা লোকজন দুই দলে ভাগ হয়ে যায়। এক দল ড্রেকের পক্ষে এবং বাকিরা অফিসের বসের পক্ষে ছিল। দ্বীপের ভেতরে আগে থেকে যেসব জাহাজ, হেলিকপ্টার ও অন্য কিছু এসে আটকে পড়েছিল, সেগুলো থেকে তারা কিছু পার্টস নিয়ে জলবিদ্যুৎ তৈরি করার একটা যন্ত্র বানিয়ে ফেলে। দেখা যায় এভাবে জাহাজের ভেতরে সবগুলো বাতি জ্বলে ওঠে। সেই সাথে তারা কিছু কাপড়ের সাথে নিজেদের ফোন লাগিয়ে একটা প্রজেক্টর তৈরি করে। এভাবে তারা নিজেদের মতো করে বিনোদনের ব্যবস্থা করে। সেই দিন তারা দ্বীপের মধ্যে অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়। জিং ও ড্রেক তিনজনে মিলে সেই শব্দের উৎস খুঁজতে গিয়ে তারা যা দেখে, এতে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। কারণ এতদিন ধরে তারা মনে করেছিল পৃথিবী ধ্বংসের পরে তারাই শুধু বেঁচে আছে। কিন্তু দেখা গেল সমুদ্রের অপর প্রান্তে চলন্ত একটা জাহাজ রয়েছে এবং সেটি লোকজনে পরিপূর্ণ। জিন প্ল্যান করে তারা এই জাহাজের সম্পর্কে কাউকে কিছুই বলবে না। যদি তারা কিছুদিন আগে জাহাজের খোঁজ পেত তাহলে হয়তো লটারি টাকাটা হাতছাড়া হতো না। এর জন্য তারা কাউকে এখান থেকে যেতে দিবে না। এরপর তারা প্ল্যান মতো জাহাজে থাকা বাকিদের কাছে কি বলতে থাকে। ড্রেক সমুদ্রের পাড়ে গিয়ে হঠাৎ অদ্ভুত আচরণ শুরু করেছে। সে বলে সমুদ্রের অপর প্রান্তে নাকি জাহাজ আছে, কিন্তু সেখানে আসলে কিছুই নেই। দেখা যায় ড্রেক জাহাজটার সম্পর্কে তাদেরকে বলার সময় তারা ভেবে নেয় ড্রেক আসলে পাগল হয়ে গেছে। এইদিকে 144তম দিন চলে আসে। জিং সবাইকে নেশাগ্রস্ত করে দিয়ে পালানোর প্ল্যান করে, যাতে কেউ বুঝতে না পারে তারা এখান থেকে পালিয়ে যাচ্ছে। অন্যদিকে ড্রেক জাহাজে পেট্রোলের পাইপ ফাটিয়ে দেয় এবং সেখান থেকে তেল পড়তে থাকে। এবার জিন নেশাগ্রস্ত অবস্থায় সবাইকে বলে দেয় যে সমুদ্রের পাড়ে অন্য একটা জাহাজ রয়েছে। তখন ড্রেক জিনের হাতে থাকা মশালটি দিয়ে জাহাজে লাগিয়ে দেয়। এতে করে জাহাজে আগুন লেগে যায়। সবাই জিনকে মারধর করতে থাকে। এক পর্যায়ে জিন তাদেরকে তাড়া করে জঙ্গলের সেই স্থানে নিয়ে যায় যেখানে তারা প্রথম চলন্ত সেই জাহাজটি দেখেছিল। ঠিক তখন অসাবধানতা বশত জিন একটা গর্তের মধ্যে পড়ে যায়। পরের দিন সকালবেলা জিনের যখন জ্ঞান ফেরে, সে দেখতে পায় আইল্যান্ডে শুধুমাত্র জিন ও শান দুজন রয়েছে, কারণ শান জিনকে ভালোবাসে। বাকিদেরকে অন্য জাহাজটি রেস্কিউ করে নিয়ে গিয়েছে। তারা সবাই নর্মাল লাইফে ফিরে এসেছে। তাদের মধ্যে জিনের ভাই জিংও ছিল। দেখা যায় কিছুদিনের মধ্যে শান জিনকে নিয়ে তাদের চেনা পৃথিবীতে চলে এসেছে। ধারণা করা হয় জিং হয়তো তাদের দুজনকে অজানা সেই আইল্যান্ড থেকে রেস্কিউ করতে গিয়েছিল। আর এভাবেই অসাধারণ এই মুভিটি শেষ হয়ে যায়।